হবে এবং এখানে 14টা নাম্বার থাকে। এই 14টা নাম্বারে আমার মনে হয় যদি খুব ভালো স্টুডেন্ট হয় সে তো 14 পাবেই, কিন্তু একটা মিডিওকার স্টুডেন্টও অ্যাটলিস্ট 14-তে 12 পেতে পারে যদি সে খুব মানে সে টেক্সট বই খুব ভালো করে পড়ে থাকে এবং কোথায় কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে সেই জ্ঞানটুকু থেকে থাকে। তো এখানে মেনলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে একটা দুটো দুটো প্রশ্ন এসছে। তারপর থার্ড চ্যাপ্টার থেকে একটা দুটো দুখানা প্রশ্ন। তারপর থার্ড চ্যাপ্টার থেকে হচ্ছে আহ, তিনটে দুটো কোশ্চেন, এরকম ভাবে দুটো তিনটে করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে। ভারতের ভূগোল থেকে একটু বেশি এসছে, কিন্তু এইভাবেই প্রশ্নগুলো এসছে এবং প্রশ্নের উত্তরও খুব সোজা। এই যে মানে এগুলো এগুলো হচ্ছে আমরা যখন আমরা নতুন টেস্ট পেপার আসবে, আমি টেস্ট পেপারের সলিউশন তোদেরকে দেব। টেস্ট পেপারের সলিউশনে তোরা দেখতে পাবি যে প্রচুর স্কুলের বিভিন্ন রকমের কোশ্চেন এসছে এবং আমি বিশ্বাস করি যে মানে মাধ্যমিকে আসা কোশ্চেন, এই মাধ্যমিকে আসা কোশ্চেন এবং টেস্ট পেপার ভালোভাবে সলভ করতে পারলে, বেশি না, একটা বছরের টেস্ট পেপার ইজ মোর দ্যান এনাফ। এই দুটো জিনিস সলভ করতে পারলে শর্ট কোশ্চেন, বিশেষ করে এই এমসিকিউতে যার উত্তর তোর চোখের সামনে থাকবে, শুধু খুঁজতে হবে, এই রকম জিনিসে ভালো নাম্বার পাওয়া খুবই সোজা এবং খুবই ইজি। হুম। তো এইটা আমার মনে হয় যে তোদের খুব সুবিধা হবে এবং তোরা বেশি নাম্বার এই জায়গা থেকে তুলে আনতে পারবি। যেমন এখানে বলছে এই যে বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছে। এখানে একটা হচ্ছে কোন ধরনের ভূমিরূপ, সেই ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছে। থার্ড, এখানে হচ্ছে একটা বিভিন্ন যে স্তর, সেই স্তর থেকে প্রশ্ন করেছে। এটা হচ্ছে একটা বৈপরীত্য উত্তাপ থেকে একটা প্রশ্ন এসছে। এরকম এক একটা জায়গায় এক একটা জায়গা থেকে প্রশ্ন এসছে এবং সেগুলো আমাদের মানে বেশ ভালো। হুম। যেমন এখানে একটা বৃষ্টির ছায় অঞ্চল থেকে প্রশ্ন এসেছে, এটার উত্তর এইটা হবে। তারপর তারপরে আমাদের যে বিভাগ খ, সেখানে হচ্ছে ট্রু ফলস, একদম বাংলা ট্রু ফলস, মানে শুদ্ধ অশুদ্ধ। সেখানেও ছখানা থাকে এবং এখানে যদি একমাত্র কোনো কোনো চ্যাপ্টার সমস্যার সৃষ্টি করে, সেই চ্যাপ্টারটা হচ্ছে জলবায়ু। কারণ জলবায়ুর বিভিন্ন আহ ব্যাপার আছে যেগুলো কিনা একটু এলোমেলো, একটু গোলমেলে। সেখানে শুদ্ধ নাকি অশুদ্ধ সেটা মানে ভাবা খুব সমস্যা। ঠিক আছে, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন থাকে, শুদ্ধ হবে অথবা অশুদ্ধ হবে। এমন না যে কোনো জিনিসটা অর্ধ সত্য বা অর্ধ অসত্য, এমন টাইপের হবে না। খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন হবে। যেমন এখানে দেখতেই পাচ্ছি যে ছটা ছটা কোশ্চেনই খুব একেবারে লুফে নেওয়ার মতো, এবং 7খানা কোশ্চেন দিয়েছে, তার মধ্যে তোমাকে 6টা করতে হবে। আমি এখানে সবাইকে রেকমেন্ড করি যে 7টার 7টাই করে আসা। তাহলে একটা যদি ভুলও হয় তাহলে অন্যটা তারা নিয়ে নেবে। ঠিক আছে, এই এই জিনিসপত্রগুলোকে একটু ভালো করে দেখে রাখতে হবে এবং এখানে শুদ্ধ অশুদ্ধতে খুব ভালো নাম্বার পাওয়া যায়। এরপর হচ্ছে যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবং এখানে হচ্ছে তো তোমাদের হচ্ছে মেন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে একটা ড্যাশ, এবং সেই ড্যাশে তোমাদের নিজেদেরকে ভাবতে হবে যে কোন ধরনের মানে কি এখানে আসতে পারে। এবং এইটা কিন্তু একটু সমস্যার হয় যদি না ভালো করে বই পড়ো। আমি প্রত্যেককে বলবো যে এখনো যদি মানে যে টেক্সট বইটা, সেই টেক্সট বইটা ভালো করে না পড়া হয়ে থাকে, একদম লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন যদি পড়া না হয়ে থাকে, অবশ্যই মাধ্যমিক মানে দেওয়ার আগে অ্যাটলিস্ট 3বার পুরো বইটা ভালো করে পড়ো। একবার বই পড়তে হার্ডলি 2 থেকে 3 দিন সময় লাগে, বুঝে বুঝে পুরো লাইন দিয়ে পড়তে। হ্যাঁ, আমি পুরো দিনের কথা বলছি, এমন না যে 2 ঘন্টা পরে রোজ পড়লাম, ওরকম কথা বলছি না। আমি পুরো দিনের কথা বলছি, পুরো দিন এরকম করে 3 দিন মতন সময় লাগে। আমি ধরে নিলাম যে তার সাথে তোমার অন্য পড়া আছে, অন্য কিছু করার আছে। 3 দিন তো শুধুমাত্র ভূগোল নিয়ে পড়ে থাকলে হবে না। তো তবুও যদি এরকমও হয়, আমার মনে হয় যে সেখানে খুব বেশি সময়ও যদি যায়
তাও 7 দিনে তোমাদের একবার করে ভূগোল চ্যাপ্টার মানে একবার করে শেষ হয়ে যাবে। এবং প্রথমবার হয়তো 7 দিনের জায়গায় মানে 8 দিনও লাগতে পারে, 9 দিনও লাগতে পারে, কারণ নতুন নতুন করে পড়ছে এবং কিছু কিছু জায়গায় তোমার অলরেডি পড়া আছে, সেগুলোতে চোখ বোলালেই পড়া হয়ে যায়। তবুও আমি বলবো সেই জায়গাতেও একটু ভালো করে পড়ার, যাতে সুবিধা হয়। হুম। আচ্ছা, যাই হোক না কেন সেটা সমস্যা নয়, কিন্তু সেখানে খুব ভালো করে পড়ে রাখতে হবে। এবং এর এই 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 জন্যই আমি এই জিনিসটা বলছি, কারণ তখন পড়ার সময় নিজেই দেখতে পাবে এই যে প্রপাতকূপ সৃষ্টি হয় কোন জায়গাতে। সেটা তুমি যখনই ওই যে বহির্জাত ভূমিরূপের আহ ব্যাপারটা পড়বে, একদম নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আকারে প্রপাতকূপ, পাঞ্চকুল বড় বড় করে লেখা আছে। এবং ওই ছবি দেখে পড়ার ফলে ওখানে তুমি এমনি বুঝতে পারবে যে জলপ্রপাতের অঞ্চল, জলপ্রপাতটা যখন উপর থেকে নিচে পড়ছে, যে একটা জায়গাটায় গর্ত তৈরি হচ্ছে, সেটাই প্রপাতকূপ বা পাঞ্চকুল। ঠিক আছে? এইরকম ভাবে এই যে সমুদ্রের বায়ু বা সমুদ্রের স্রোত, এই সমুদ্রের বায়ু বা সমুদ্রের স্রোত যে মানে স্রোত যে বিক্ষিপ্ত হয়ে যায়, যেমন মানে সমুদ্রের স্রোতে যে মানে বায়ুর প্রবাহের ফলে বিক্ষিপ্ত হয়ে যায়, সেটাকে বলে কোরিওলিস ফোর্স। এটাও তুমি ওখানেই পাবে। এইভাবে তোমরা আহ দেখতে পাবে। ঠিক আছে? এই যে নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত হয়, যে বৃষ্টিপাতের আমাদের 3টে ধরন আছে। সেই ধরনের ওখানে তুমি দেখতেই পাবে যে লেখা আছে যে পরিচলন বৃষ্টিপাত হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে হয়, কারণ এখানে সূর্য লম্বভাবে সারা বছর সমানভাবে কিরণ দেয়, যার ফলে একটা আহ, কি বলবো যে তোমাদের তাপমাত্রার একটা মানে আহ তারতম্যের কারণে সেখানে প্রতিদিন বিকেল বেলা বৃষ্টি হয়, যেটাকে 4 o'clock রেইন সিস্টেম বলা হয়। এরকম তোমরা মানে তখন এই প্রশ্ন আসলে সব এক এক করে মাথা চলে আসবে। এবার শীতল শীতল কোন স্রোত, যেটা নিউ ফাউন্ডল্যান্ডে দেখতে পাওয়া যায়, আমরা ওখানে যখন পড়বো তখন দেখবো যে ল্যাব্রাডর স্রোত আছে, যেটা কিনা এই নিউ ফাউন্ডল্যান্ডে দেখতে পাওয়া যায়। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু যদি চাই, বিশেষ করে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, বড় প্রশ্নের আমি সাজেশন দিয়ে দেব, এবং সাজেশনের বাইরে খুব একটা আসার চান্স নেই বললেই চলে। ঠিক আছে? তো বড় প্রশ্নের সমস্যা হবে না, এবং বড় প্রশ্ন তুলনামূলকভাবে সোজা। কিন্তু শর্ট কোশ্চেনে ভালো নাম্বার তুলতে গেলে তোমাদেরকে অনেক খাটতে হবে, এবং সেটা বিভিন্ন রকম ভাবে খাটতে হবে। তোমাদের বুক রিডিং করতে হবে, তোমাদেরকে হচ্ছে বিভিন্ন টেস্ট পেপার, কোশ্চেন পেপার সলভ করতে হবে। তো অ্যাটলিস্ট এক্সাম দেওয়ার আগে, হ্যাঁ, আমাদেরকে অ্যাটলিস্ট 3টে মক টেস্ট দিতে হবে, এবং 3টে মক টেস্ট আমি নিজে নেব বিনামূল্যে, বিনা সমস্যাতে। আমি 3টে মক টেস্ট নেবো, এবং শুধু মক টেস্ট নেবো তাই নয়, সেই খাতাও তোমাদের দেখে আমি মার্ক দিয়ে দেবো যে কোনটাতে হচ্ছে কেমন, কোনটাতে কেমন নাম্বার হচ্ছে, এবং হচ্ছে যে মানে সেই নাম্বার হচ্ছে কোথায় বেশি ভালো করে করা সম্ভব, কোন জায়গায় তোমার ঘাটতি আছে, এসব আমরা মানে আমি নিজেই করে দেবো, সেটা সমস্যার কিছু নেই। তো এছাড়া হচ্ছে এই যে এখানে যে 1 নম্বরের প্রশ্নের উত্তর, হ্যাঁ, এখানে আমি জাস্ট শুধুমাত্র উত্তরটুকু দিয়েছি। তোমরা সুন্দরভাবে লিখবে চুনাপাথর অঞ্চলে যে নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট যে প্রথা, সেটা দেখা যায় সেটা দ্রবণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া জিজ্ঞাসা করেছে না, দ্রবণ প্রক্রিয়ার ফলে। ঠিক আছে? যে বায়ুমণ্ডলের যে মেরু প্রভা, সেই মেরু প্রভা দেখতে পাওয়া যায় আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। ঠিক আছে? এইভাবে তোমরা সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে করতে পারবে সেটা আমরা বললাম। যেমন এখানে হচ্ছে একটা আছে ডান দিক বাঁ দিক মেলাও। এই ডান দিক বাঁ দিকে একদম 4-এ 4 নাম্বার পাওয়ার খুব সুবিধা আছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা অবশ্যই এখানে আমরা নিশ্চয়ই দেখবো যে কাশ্মীর উপত্যকা নিশ্চয়ই রাজস্থানে দেখতে পাওয়া যাবে না। কাশ্মীর অঞ্চল, কাশ্মীর একটা জায়গা, সেই কাশ্মীর অঞ্চলে নিশ্চয়ই এরকম সংকর ইস্পাত কেন্দ্র, মানে সংকর ইস্পাত কাকে বলে, যেখানে কিনা 2 রকমের ধাতু যুক্ত হয়ে একটা নতুন ধরনের ধাতু সৃষ্টি করে। এরকম ধাতু নিশ্চয়ই, এরকম আমরা কোনোদিন কাশ্মীর উপত্যকায় শুনিনি। আমরা শুনেছি কাশ্মীর উপত্যকা একদম সুন্দর দেখতে, ভূস্বর্গ বলা হয়, এরকম আমরা শুনেছি। তো নিশ্চয়ই এইটা হবে না, হয় জাফরান হবে, নয় আলস উদ্ভিদ হবে। কারণ আমরা পড়েছি যে আলস উদ্ভিদ হচ্ছে তোমার কি পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়, এবং জাফরান হচ্ছে এমন এক ধরনের কি বলবো, এক ধরনের আনাজ, এক ধরনের ফসল, যা কিনা এই এই অঞ্চলে দিয়ে হয়।
এবং জাফরানকে আসলে এই যে কেশর বলে, আমরা বাংলায় কেশর বলি, বিরিয়ানিতে বা বিভিন্ন লস্যি টস্যিতে দেয়, যার থেকে এই একটা হালকা হলদে আম, একটা আভা, মানে আভা বলবো না, ওটার থেকে একটা হালকা হলদে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে একটা রস বার হয়, যেটা সুন্দর গন্ধ এবং রঙের জন্য খুব বিখ্যাত। তো আমরা প্রত্যেকেই জানি এটার সাথে এইটাই হবে। হ্যাঁ, আবার যখন এটা দেখে নিলাম, তাহলে এই তিনটে পড়ে আছে। এই তিনটের মধ্যে নিশ্চয়ই কোনো নদীতে নিশ্চয়ই কখনো একটা ইস্পাত শিল্প গড়ে উঠবে না। একটা একটা নদীতে কখনো আলস উদ্ভিদ হতে পারে না। এটা নিশ্চয়ই হবে হচ্ছে রাজস্থান। সালেম বলে এই যে রডোডেনড্রন আমরা অনেক গল্পতে পড়েছি, আমরা মানে ছোটবেলাতে অনেক, জানি না এখনকার ছেলেপিলেরা পড়ে কিনা অত, কিন্তু আমরা অনেক পড়েছি যে রডোডেনড্রনের জঙ্গলে অমুক হয়েছে তমুক হয়েছে। হ্যাঁ, রডোডেনড্রন হচ্ছে এক ধরনের হচ্ছে ওই, বলতে পারো যে পাইন গাছের মতন এক ধরনের গাছ, ঠিক আছে? তো সেটা অবশ্যই আল্পস অঞ্চলেই হবে। এবং আমরা যে আলসীয় উদ্ভিদের যে বিভিন্ন শ্রেণীবিভাগ সেটা পড়ে থাকি, শ্রেণীবিভাগ না, উদাহরণ পড়ে থাকি, তাহলে এটা আমরা একবারেই করে নিতে পারতাম। হ্যাঁ, এবং সালেম এটা অবশ্যই হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র, কারণ এটা হচ্ছে আমরা যে এই যে বিভিন্ন যে কেন্দ্রগুলো আমরা যখন পড়ি, বিভিন্ন কি বলবো, ওই যে আম, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র এরকম পড়ি, সেখানে সালেম শঙ্কর ইস্পাতের জন্য বিখ্যাত, সেটা আমরা পড়েছি। এইগুলো হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন ঠিক না, 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? এগুলো এগুলো একটু মোটামুটি আমাদেরকে এতটা লিখতে হবে অ্যাটলিস্ট, যেখানে আমরা মোটামুটি আহ হাফ পেজ অন্তত লিখতে পারবো এরকম, এবং হাফ পেজ না হলেও অ্যাটলিস্ট 4-5 লাইন মতন লিখতে পারবো এরকম, তাহলে খুব ভালো নাম্বার পাওয়া যাবে। যেমন এইটাতে আমি আমি শুধু উত্তর দিয়েছি, এখানে নগডি ভবনে তোমরা একটা ছবি দিতে পারো। 1 নম্বর বাদ দিয়ে 2, 3, 5 হোয়াট এভার ইউ ওয়ান্ট, সেখানে তোমরা ছবি দেবে যদি সময় থাকে। সময় না থাকলে দরকার নেই, অবশ্য সে 5-এর সময় অবশ্যই দেবে। এই যে কার্যকারী সৌরকিরণ, এইটার একটা চার্ট আছে, সেই চার্টটা তোমরা চাইলে দিতে পারো। নাম্বার বাড়ানো যায় এইভাবে। ভূগোলের নাম্বার পাওয়ার জন্য ভীষণ পরিমাণে, 1 সেকেন্ড, হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই? হ্যালো। বল। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে 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 ওকে, ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম, যে ভূগোলের নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এরকম মানে অজস্র জিনিস মুখস্থ করা বা মানে খুব ইয়ে করা তার দরকার নেই। হাতের লেখাটা যদি অ্যাটলিস্ট বোঝার মতন হয়, একটু মানে সমান সমান করে হাতের লেখাটা এরকম ভাবে যেন সোজা চলে, এমন না যে এই এই যেটা এটা যেমন বেঁকে গেছে এমন না হয়, একদম সোজা চলবে। এরকম ভাবে সোজা চলা যদি হাতের লেখা হয়, এবং ছবি সব সময় চেষ্টা করবে, একটা যদি এটা যদি একটা পেজ হয়, ধরো এটা একটা পেজ, এই পেজের তোমরা যদি লেখো এইভাবে লেখো, সবসময় চেষ্টা করবে একটা এরকম ভাবে পাশে ছক করে রাখা। দরকার লাস্টে আঁকো, কিন্তু ছবিটা ওই জায়গাতে দেবে, ঠিক আছে? আর যদি বড় ছবি হয়, সেক্ষেত্রে তোমরা এরকম মাঝখানেও দিতে পারো। কিন্তু যদি হয় যে ধরো এইরকম টাইপের প্রশ্ন, এটাতে তোমরা অবশ্যই এরকম ছোট চেষ্টা করবে। তাহলে একবার যদি এখানে ছবি দাও, পরের বার চেষ্টা করবে যে এখানে ছবি দেও, একবার এদিক একবার এদিক। তাহলে কি হবে, যখন তোমরা পুরো খাতাটা যখন লিখবে, পুরো কমপ্লিট করার পর তোমরা নিজেরাই দেখতে পাবে কত সুন্দরভাবে তোমাদের খাতাটা তৈরি হয়েছে, যেটা দেখে স্যার ম্যাডামরা পড়ুক কি না পড়ুক, দেখেই যেন মানে একটা মানে খাতাটা ভালোভাবে পড়ার একটা সুযোগ আসে। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবে, যে একটা খাতা দেখার জন্য স্কুলের টিচাররা খুব বেশি টাকা পায় না, হয়তো 2 টাকা কি 5 টাকা এরকম একটা কিছু পায়। এবং এক একটা টিচার খুব বেশি হলে 50 থেকে 70টা খাতা দেখে, এবং খুব বেশি হলে 100টা খাতা দেখে। আমি যদি 5 টাকাও গড়ে ধরি, তাহলে 500 টাকা। সেই 500 টাকায় আজকের দিনে বাড়িতে হয়তো দুদিনের যে আমাদের রান্না বান্নার খরচ সেটাও ওঠে না। তাহলে এইরকম একটা মানে ব্যাপার, এবং সেখানে যখন এত ঝুঁকি আছে, যে কোনো একটা জায়গাতে যদি দেখ ভুলভাল করে ফেলে, তাহলে সেখানে সমস্যাই আছে। সেখানে তারা সবসময় চেষ্টা করে যে যতটা পারা যায় যে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার। হ্যাঁ, এবং ওদের ওদের উপর একটা প্রেশার থাকে যে অমুক দিন নিচ্ছ, তো অমুক দিনের মধ্যে তোমাদেরকে জমা দিতে হবে। এবার হয়তো সেই সময় হয়তো সে কোনো একটা কাজে ব্যস্ত ছিল, তো সে হয়তো খাতাটা দেখে উঠতে পারলো না।
তো এইভাবে আসলে তোমরা যাতে এইভাবে জিনিসটা করতে পারো, তার জন্য আমি এই জিনিসটা বলছি, যাতে ওনারা এরকমও যদি তোমরা তো নিজেরা জানো না যে তোমাদের খাতা কোথায় কেমন ভাবে কিভাবে বসছে, কিন্তু অ্যাটলিস্ট তোমরা যদি এইভাবে চলতে পারো, তাহলে কিছু হোক না হোক তোমাদের নাম্বারটা বেশি হবে তুলনামূলকভাবে অন্যদের তুলনায়। এবং খাতা অন্যদের থেকে আলাদা হলেই তোমার নাম্বার বেশি হবে, এইটুকু মাথায় রাখবে। আচ্ছা, এইবার হচ্ছে আহ বিভাগ ঘ। বিভাগ ঘতে কি আছে যে ব্যাখ্যামূলক প্রশ্ন, যেখানে তোমার হচ্ছে তোমার কটা টোটাল প্রশ্ন আছে? আহ 4টে প্রশ্ন আছে, তোমাদেরকে 3টে লিখতে হবে। হুম। এবং এখানে এখানে হচ্ছে খুব বেশি আসে পার্থক্য। আমি আমার মানে অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে সবসময় বলি যে পার্থক্য কিন্তু তোমাদের কিন্তু এই 3 নম্বরের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তারপর আমি এখানেই দেখিয়ে দিচ্ছি যে 3খানা পার্থক্য আমি দেখিয়ে দিলাম, 3টে আলাদা আলাদা কোশ্চেনে 3খানা পার্থক্য। ঠিক আছে? এবং এটা তোমরা সবসময় দেখবে যে পার্থক্য এই জায়গাতে ডমিনেন্স করে, অন্য কোনো জায়গায় এত পার্থক্যর বিষয় থাকবে না, কিন্তু তোমাদের এখানে থাকবেই। ওই জন্য বারবার আমি পার্থক্যর উপর কেন জোর দিই, এটা তোমরা এখানে দেখতে পাবে। এবং এই কোশ্চেন পেপার বলে না, আমি তোমাদের 2025 পাঠিয়েছি, 24 পাঠিয়েছি, এটা করো। আমি আর 2-3 দিনের মধ্যে তোমাদেরকে 2022 এবং 23ও পাঠিয়ে দেবো। তার কয়েকদিন পর আমি এইভাবে এরকম ভাবে 10টা সালের আমরা কোশ্চেন পেপার সলভ করবো। ঠিক আছে? তো এইভাবে মানে আমরা করবো যখন, তোমরা নিজেরাই দেখতে হবে যে তোমাদের এই পার্থক্য কিন্তু সবসময় এখানে কাজে লাগবে। এবং এখানকার কোশ্চেন খুব সোজা হয়। এবং কারণ যেহেতু এটা বড় কোশ্চেন একদিক থেকে বলতে গেলে, ওই জন্য কোনো ছাত্র যদি নর্মাল ভাবেও পড়ে আসে, সে নিজের মাথা খাটিয়ে উত্তর লিখতে পারবে। যেমন মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি। আমরা মাটিকে কি করে সংরক্ষণ করতে পারবো? অবশ্যই মাটিতে গাছ লাগাতে হয়, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। মাটিতে যে যে কারণে ক্ষয় হয়, সেই ক্ষয়গুলো আটকানোর যদি 2-3টে প্রক্রিয়া আমাদের মনে রাখে, তাহলে সেটাই হচ্ছে সঞ্চয় সঞ্চয় বা সংরক্ষণের প্রক্রিয়া। এটা সুন্দরভাবে লিখে দিলেই মিটে গেল। তারপর হচ্ছে এই যে পরিবেশের উপর যে বজ্রের 3টি প্রভাব, 3টি কি প্রভাব পড়ে, 3টে কুপ্রভাব লিখে দেবে। যে এর ফলে হচ্ছে প্লাস্টিক দূষণ হয়, মৃত্তিকা দূষণ হয়। হুম। এর ফলে হচ্ছে রোগ জীবাণু ছড়ায়। হ্যাঁ, এর ফলে হচ্ছে দৃশ্য দূষণ হয়। কত কিছু আছে, এগুলো লিখে দিলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে তোমার এই যে ভারতের কৃষির মেন 3টি সমস্যা বা মুখ্য 3টি সমস্যা, কি কি সমস্যা হতে পারে? এক হচ্ছে ভারতীয় কৃষিতে হচ্ছে মডার্নাইজেশন হয়নি। ভারতের কৃষির মধ্যে কোনো আধুনিকীকরণ হয়নি, বাংলায় যেটাকে বলে আধুনিকীকরণ, আধুনিকীকরণ হয়নি। তো সেই আগেও আমরা যেমন মানে ওই শুধুমাত্র ট্র্যাক্টর চালালে আর 2 রকমের সার দেওয়াকে মডার্নাইজেশন বলে না। আজকের দিনে হচ্ছে ড্রোনের মাধ্যমে সিড প্লাকিং হচ্ছে, চারিদিকে মানে ইয়ে ছড়ানো হচ্ছে। আর আমরা এখনো পড়ে আছি হচ্ছে ওই যে হিউম্যান মানে মানুষজন নিজেরা হতে জিনিসটাকে বানাবে, এটা বেড তৈরি করবে, সেখানে হচ্ছে গাছ এই ধানগুলো একটু ছোট বড় হবে, তারপরে সেটাকে নিয়ে আবার নিজেরা ম্যানুয়ালি প্লাকিং করব। এই রকম আমরা এখনো পড়ে আছি। এখনো আমরা এই এই সিস্টেমে পড়ে আছি যে আমার জমি এতটা, এই জায়গাটা আল দিয়ে রাখবো, এই জমিটা অন্য কারো তার আল দিয়ে রাখবো। একদিন তোমরা হিসেব মানে ভেবে দেখো তো যে তোমরা যদি কখনো যদি আহ গ্রামের এই যে জমি দেখে থাকো, দেখবে যে ওই আলটুকু তো কারণ নয়। হ্যাঁ, মানে এদিকের জমি অমুকের, এদিকের জমি তমুকের, কিন্তু মাঝখানে আলটা তো কারণ নয়। ওই আলটা যদি পুরো একটা মাঠের সবকটা আলকে কেউ যদি বলে যে ঠিক আছে আল তো কারণ না, আলগুলো আমার, ওই ওই এবং সবকটাকে জুড়ে যদি একটা যদি জমি করা হয়, দেখা যাবে যে ওই ওই মাঠের হয়তো সব থেকে বড় জমি ওই ব্যক্তির। এইভাবে তার মানে কতটা জমি নষ্ট হচ্ছে, সেটাও একটা বড় ভাবার বিষয়। ঠিক আছে? এছাড়াও আমাদের এখানে হচ্ছে সুন্দর মাটি আছে, খাটার জন্য লোক আছে, কিন্তু তবুও যেহেতু মডার্নাইজেশনটা হয়নি, সেই কারণে আমরা যতই চেষ্টা করি না কেন, হাত পা মানে ফেলি না কেন, হেক্টর প্রতি উৎপাদন খুব কম। আমাদের প্রচুর ধান হয়, কিন্তু আমাদের জমিও প্রচুর লাগে। আমাদের প্রচুর পাট হয়, প্রচুর গম হয়, কিন্তু আমাদের জমিও প্রচুর লাগে। সেই তুলনায় দেখতে গেলে ইন্দোনেশিয়া, জাপান বা চায়না,
এদের হচ্ছে অল্প জমিতে অনেক বেশি পরিমাণ ধান হয়। সেই জিনিস যদি দেখা যায় যে আমাদের ভারতে একটা নির্দিষ্ট জায়গাতে করা হবে, তাহলে হয়তো আমাদের ভারতে হয়তো আরো কত কত যে জমি মানে মানে পাওয়া যেত, মানে ফসল উৎপাদন হয় তার কোনো ঠিক নেই। তো এই জিনিসপত্রগুলো তোমরা দেখে রেখো। এরপর যেটা আছে এটা বাদ দাও, এটা দৃষ্টিহীনদের জন্য, যারা মানে ওখানে যারা অন্ধ আছে তাদের জন্য এই জিনিসপত্রগুলো থাকে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে তোমাদের দুটো কোশ্চেন, এই ভুল হয়ে গেল, এটা না। হুম, এক সেকেন্ড। এটাও আমাদের, আমি ভুল করে অন্য জায়গাটা আরেক জায়গায় করে দিয়েছি, সরি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। এই 5 নম্বরের কোশ্চেনের মধ্যে 4টে কোশ্চেন থাকবে। 4টে কোশ্চেনের মধ্যে আমাদেরকে দুটো করতে হবে। এবার খুব ভালো করে এখানকার ট্রিকটা মনে রাখো। একটা কোশ্চেন 110% আসবে ফার্স্ট চ্যাপ্টার থেকে, এবং আমি যখন সাজেশন দেবো দেখবে যে যে খুব বেশি প্রশ্ন করতে হবে না। এবং এটা বছরের পর বছর ধরে হয়ে এসছে। কখনো বায়ুর ক্ষয়কার্য, কখনো হিমবাহের ক্ষয়কার্য, কখনো নদীর ক্ষয়কার্য, কখনো নদীর সঞ্চয় কার্য, কখনো হিমবাহ এবং জলধারার পরে সৃষ্ট ভূমিরূপ, কখনো হচ্ছে বায়ু এবং জলধারার পরে সৃষ্ট ভূমিরূপ, এইগুলোই এসছে। তো এই কোশ্চেন গুলো, যে কোশ্চেনটা আগের বারে এসছে সেটা বাদ দিয়ে আমরা যদি চলি, তাহলে আমরা ইজিলি এখান থেকে একটা কমন পেয়ে যাব। এবং সেটা লেখা খুব সহজ হবে, তার কারণ এখানে একটা সুন্দর, তোমরা কি করবে, ধরো এই যে 3টে ভূমিরূপ বলেছে, তো প্রথমে তোমরা একটা ভূমিকা লিখবে, সুন্দর করে একটা ভূমিকা লিখবে 2-3 লাইনে। লেখার পর প্রথম পয়েন্টটা দেবে যে, ধরো এখানে বলেছে বায়ুর ক্ষয়কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপ, প্রথমে ধরো দিলে গৌড়, তারপর হচ্ছে ডুইডি গ্র্যান্ড, এরকম যেগুলো আছে সেগুলো দিলে, ইনসেলবার্জ, হ্যাঁ এগুলো দিলে, প্রথমটা দিলে, দিয়ে সুন্দর করে কাকে বলে এখানে লিখলে। লেখার পর এখানে একটা ছবি থাকবে সেই জিনিসটার, এবং এখানে কি থাকবে, এখানে তার একটা উদাহরণ, এবং যদি বৈশিষ্ট্য মনে থাকে বা কিভাবে গঠিত হয় মনে থাকে সেটা এখানে লিখবে। ঠিক সেম প্রসেসে পরের বার ধরো ইনসেলবার্স শুরু করলে, ইনসেলবার্সটা এখানে দিলে, দিয়ে এখানে লিখলে যে ইনসেলবার্স কাকে বলে। লেখার পর এখানে হলো ছবি, এবং তার পরের পেজে গিয়ে ধরো এই যে সবকিছু আরো করলে, এরকম ভাবে 3টে লিখলে তোমার খুব সুন্দর হয় 5টা নাম্বার দিতে স্যার ম্যাডামরা বাধ্য। ঠিক আছে, এখান থেকে একদম 5-এ 5 নাম্বার পাওয়া যায়। তাহলে আমি কি বললাম, ভূমিকা প্রথমে হবে, ভূমিকা, তারপরে হচ্ছে ধরো শুরু করলে একটা একটা ভূমিরূপ দিয়ে, সেই ভূমিরূপের সংজ্ঞা, তারপরে সেই ভূমিরূপের হচ্ছে কোনো যদি বৈশিষ্ট্য মনে থাকে বৈশিষ্ট্য, এবং শেষে একটা উদাহরণ, আর ছবি মাস্ট। ব্যাস, এই এইটা করলে এখান থেকে হয়ে যাবে। এইবার আমি সব সময় যে জিনিসটা বারণ করি প্রত্যেকটা স্টুডেন্টের, সেটা হচ্ছে যে কখনো বড় প্রশ্নের জন্য চেষ্টা করো না এই কি বলে এটাকে, বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে চুজ করা। তার কারণ বায়ুমণ্ডল চ্যাপ্টারটা ভীষণ বড় চ্যাপ্টার, আর এই সবকটা পেপার মানে সবকটা চ্যাপ্টারের মধ্যে সব থেকে কমপ্লিকেটেড বা বোঝার চ্যাপ্টার ওই চ্যাপ্টারটা। যদি কারোর হয়ে থাকে দ্যাট ইজ ভেরি গুড, কোনো সমস্যা নেই, গো ফর ইট। বাট যদি কারোর না হয়ে থাকে, আজকে মনে হচ্ছে যে দাদার কাছে পড়ে যে আচ্ছা এরকম এরকম জায়গাতে আমারও সমস্যা ছিল, এগুলো ঠিক করতে হবে, তাহলে আমি সবসময় তাদেরকে বলবো যে যেও না এই চ্যাপ্টারের দিকে। দু একটা কোশ্চেন আছে যেমন বিশ্ব উষ্ণায়নের প্রভাব, গ্রিন হাউস গ্যাসের প্রভাব, এইসব যেগুলো সোজা সোজা সেগুলো পড়ে রাখো। এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য এইসব করতে যেও না, কারণ এখানে ছবির বিষয় আছে, এখানে বোঝার বিষয় আছে, এখানে ওই যে মানে একেবারে এই যে গেজিয়ে গেজিয়ে লিখে দেব, হ্যাঁ জাস্ট বড় করতে থাকবো বড় করতে থাকবো, ওই জিনিস এখানে চলে না। তার কারণের জন্য কিন্তু এখানে কিন্তু বড় মানে দেখা গেল তুমি পরীক্ষার 5-7 মিনিট লিখলে,
লিখে দেখলে যে ওমা এ তো এক পেজও হয়নি, তখন সমস্যায় পড়বে। তার জন্য একদম একদম কনফার্ম ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে, তার জন্য খুব ভালো করে পড়ো। এবং থার্ড চ্যাপ্টার, সেখান থেকে একটা কোশ্চেন আসবে। এবং থার্ড চ্যাপ্টারে একদম ধরে ধরে বলতে পারি 6টা কোশ্চেন আছে, সেই 6টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে। যেমন এখানে এখানে এসছে হচ্ছে সমুদ্র স্রোত, বিভিন্ন মানে সমুদ্র স্রোতের, পৃথিবীর বিভিন্ন সমুদ্র স্রোতের প্রধান যে 5টি প্রভাব সেটা আলোচনা করে। এরকম আছে জোয়ার ভাটার থেকে কিছু কোশ্চেন আছে, কিছু সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আছে এবং তার প্রভাব আলোচনা আছে, এইরকম কয়েকটা কোশ্চেনই আছে, তার বেশি কিছু নেই। তো এখান থেকে একটা কোশ্চেন আর এখান থেকে একটা কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালোভাবে কমন পেয়ে যাবে। তো আশা করি সমস্যার কিছু নেই। এইবার রইল কথা হচ্ছে যে আঞ্চলিক পার্ট থেকে যে কোশ্চেনটা আসে, আঞ্চলিক পার্ট থেকে সবসময় মনে রাখবে যে একটা কিন্তু আহ আচ্ছা এখানে হচ্ছে এটা এটা দুই, এটা দুই আর এটা হচ্ছে তিন, এখানে 4টে কোশ্চেন হচ্ছে, এইটা আর একটা কোশ্চেন। যাই হোক, সবসময় মনে রাখবে যে আঞ্চলিক ভূগোল থেকে একটা কোশ্চেন ভারতের কৃষি থেকে এবং একটা কোশ্চেন ভারতের শিল্প থেকে আসার চান্স সর্বাধিক। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে পপুলেশন, পপুলেশন মানে হচ্ছে তোমাদের হচ্ছে জনসংখ্যা, সেন্সাস, হ্যাঁ জনগণনা, এইসব থেকে প্লাস পরিবহন, এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন, এই তিনটে জায়গা থেকে একটা কোশ্চেন আসার চান্স খুব বেশি। এইবার সাজেশন যখন আমি দেবো, আমি ডিসেম্বরের শেষের দিকেই দিয়ে দেবো, সাজেশন যখন আমি দেবো তখন তো তোমরা অবশ্যই দেখতে পাবে যে কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো সেখান থেকে তোমরা সবসময় কয়েকটা পড়ে রাখবে হচ্ছে মানে চাষের উপকূল পরিবেশ, এবং কয়েকটা হচ্ছে এই শিল্প উন্নতির কারণ। এবং হাতে গোনা কয়েকটাই আছে, মানে ধরো যে ফসলগুলো হচ্ছে যেগুলো খাওয়ার ফসল, হ্যাঁ সেই ফসলগুলোর মধ্যে হচ্ছে তোমার ধান, গম, এইরকম আছে। আর মানে যেগুলো হচ্ছে বাণিজ্য ফসল, যেমন চা, কফি, ইক্ষু, এরকম আছে। তো এইগুলোর মধ্যে থেকেই আর আর তন্তু ফসলের মধ্যে কার্পাস আর হচ্ছে পাট। ঠিক আছে, এবার যেটা আগের বার এসে যায় সেটা আসে না পরের বার, একটা বার এমনি চলে গেল। আর টুকটাক যেগুলো পড়ে আছে সেগুলো থেকে একটা নিশ্চয়ই আমরা পেয়ে যাবো। লাস্ট 5 বছরে দেখতে হবে যে কোনগুলো এসে, সেটা আমি সাজেশনের সময় তোমাদেরকে দিয়ে দেবো। আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে ভারতের শিল্পাঞ্চল, শিল্পাঞ্চলের মধ্যে একদম একদম স্বাভাবিক আমি বলছি, একটা হচ্ছে তোমার কি বলবো, এই যে পশ্চিম অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতি ঘটনের কারণ। একটা হচ্ছে যে ওই যে শিকড় আলগা শিল্প মানে টেকনোলজিক্যাল শিল্প, যেটা বেঙ্গালুরুতে আছে সেইটা, সেখানে কেন কেন্দ্রীভবন হয়েছে। একটা হচ্ছে যে তোমার পাট শিল্পের বিনাশ, আর পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এই কোশ্চেন গুলোর মধ্যে, আর পশ্চিম অঞ্চলে আরেকটা আছে পেট্রো রসায়ন শিল্প। ব্যাস, এই 4টে কোশ্চেনের মধ্যে একটা আসবে। এবং এখান থেকে হচ্ছে এই যে ভারতের পরিবহনের গুরুত্ব, গুরুত্ব হতে পারে, বা পরিবহনের যে একটা প্রভাব সেটা হতে পারে, এই একটা প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে তোমাদের হচ্ছে ওই যে জনসংখ্যা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এইটার একটা কারণ দিয়ে হতে পারে, মানে জনঘনত্বটা মেনলি সব জায়গাতে তো সমান না, সেটা কেন, কি কি কারণে সেটা ডিফার করে। আর নগরায়নের হচ্ছে একটা উপর একটা প্রশ্ন। এইগুলোর মধ্যেই ব্যাপারটা তোমাদের চলে আসে। আর যেটা সব থেকে মানে সুন্দর, ইম্পর্টেন্ট, যেটা কিনা এই যে বিভাগ চ, আর এর সাথে এই যে দৃষ্টিহীনদের জন্য থাকে হচ্ছে 10টা কোশ্চেন, ঠিক আছে। এটা দেখার দরকার নেই, তবে হ্যাঁ তোমরা দেখতে অবশ্যই পারো, কারণ এই কোশ্চেন গুলো এখানে এসছে মানে যে তোমাদের জীবনে কখনো আসবে তা তো না। এগুলো হতে পারে তোমাদের হচ্ছে ওই যে শর্ট কোশ্চেনে কখনো কোনো কোনো বছর চলে আসলো। এইটা আমি এখানে গিয়ে আলোচনা করছি তোমাদের। আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আচ্ছা, যখন তোমাদের এই যে প্রশ্নটা দেয়, সেই প্রশ্নতে কি লেখা থাকে আগে ভালো করে আমাদের পড়তে হবে। এখানে দেখো লেখা রয়েছে যে প্রশ্নপত্রে সাথে প্রদত্ত ভারতের যে মানে রেখা মানচিত্র দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে একটা মানচিত্র কয়েকদিন পর পাঠিয়ে দেবো, আমি আজকে খুঁজলাম আমি পেলাম না, আমার বাড়িতেই যেতে হবে, বাড়িতে গিয়ে আমি দেখবো যে আমার কাছে আছে। সেইটা হচ্ছে সেই মানচিত্রটা তোমরা 10টা প্রিন্ট আউট বার করে নেবে, বা একটা প্রিন্ট আউট করে 10টা জেরক্স করে নেবে। ওইটাই হচ্ছে তোমাদের মাধ্যমিকে যে মানে
এই ম্যাপটা দেবে, সেটা হচ্ছে ওই ম্যাপটা, এবং ওই ম্যাপে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে কি হবে, তোমাদের অ্যাকুরেসি ভালো হবে। আমাদের দেখা গেল পাতি বা মানে বাজার থেকে কিনে আনা যে ম্যাপ, তাতে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, হাজারো দ্রাঘিমা, অক্ষরেখা সব রয়েছে। তার ফলে সেখানে তোমরা সুন্দরভাবে জিনিসটা করতে পারছো। দেখো হলো মানে ম্যাপটা হচ্ছে এরকম কি বলবো যে পোর্ট্রেট মোডে আছে, কিন্তু তোমরা ল্যান্ডস্কেপ মোডের ম্যাপ ইউজ করছো, তো সেখানেও সমস্যা। কারণ যতটা ভালোভাবে আমাদের প্রিপারেশনটা করা যায়, সেইটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এখানে কি বলছে না, নিম্নলিখিত যে উপযুক্ত প্রতীক এবং নাম চিহ্নিত করে মানচিত্রের উত্তরপত্রের সাথে জুড়ে দাও। তাহলে এখানে কিন্তু সব থেকে ভালো কথা যেটা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উপযুক্ত প্রতীক। অনেক ছেলে মেয়ে এই জিনিসটা থেকে ভুলে যায়। নাম ঠিক আছে, নাম সমস্যা নেই, কিন্তু একটা উপযুক্ত প্রতীক সেই জিনিসটা সবসময় ভুলে যায়, যে উপযুক্ত প্রতীকটা কি, যার জন্য আমি এখানে এই যে তোমাদের এটা করেছি। একটা পর্বত, একটা পাহাড়, কখনোই তোমরা এরম ভাবে গোল করে বলবে না যে এখানে হচ্ছে পাহাড়টা আছে। দ্যাট ইজ দ্য রং ওয়ে। কখনোই এটা বলবে না। একটা পর্বত শৃঙ্গ তোমরা কখনোই হচ্ছে এরকম ভাবে একটা দেখা গেল এরকম লাইন তুলে দিলে হয়ে হয়ে গেল, তা না। লাইনটা যদি এরকম ভাবে মোটা করে দিতে পারো, ঠিক আছে, এরকম ভাবে মোটা করে ধরো দিলে, সেটা একটা আলাদা বিষয়। অথবা তোমাদেরকে এইভাবে দিতে হবে। মালভূমি মানে দেখা গেল বললো ছোটনাগপুর মালভূমি। ধরো তোমরা একটা ভারতের, আমি একটা এখানে ভারতের ম্যাপ আঁকার চেষ্টা করছি, দেখি পারি কিনা। ও হ্যাঁ, ভালো কথা। তোমরা কে কে ভালো ম্যাপ আঁকতে পারো, তার কারণ কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের কিন্তু ম্যাপ মানে ম্যাপ আসবে, মানে কি তোমাদের ম্যাপ আঁকতে হবে। তার কারণ তোমাদের দুটো ভারতের ভূগোলের প্রশ্ন থাকবে, যেখানে তোমরা কি করবে, তোমাদের হচ্ছে, আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেল, সমস্যা হবে। যেটা বলছি আগে এটা এঁকে নেই, তারপর কথা বলছি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, যে তোমাদের কিন্তু ম্যাপ আঁকতে হবে। যদি না পারো, যদি না ঠিকঠাক হয়ে থাকে তাড়াতাড়ি, এই যেমন আমি কতক্ষণ সময় নিলে, হার্ডলি 30 সেকেন্ড। আমাকে যদি তোমরা যদি হাতে কাগজ পেন দিতে, আমি 20 কি 15 সেকেন্ডের মধ্যে ম্যাপ এঁকে দিতে পারি। আমার অফলাইনের স্টুডেন্টরা আমরা জানে, ঠিক আছে, মানে আমি যখন পড়াই তখন অবশ্যই বোর্ডে আমি ম্যাপ আঁকি, এবং সেই ম্যাপটা আঁকতে আমার বেশিক্ষণ সময় লাগে না। তোমাদের মানে 15 সেকেন্ড বা 10 সেকেন্ডে আঁকতেই বলছি না, কিন্তু অ্যাটলিস্ট যেন 40-50 সেকেন্ডের মধ্যে একটা মোটামুটি প্রপার ম্যাপ আঁকতে পারো, সেই প্র্যাকটিসটা করা শুরু করো। কারণ ভারতের ভূগোলের বড় প্রশ্নতে যখন বলবে যে আহ আহ, ভারতের ইক্ষু বা ভারতের পাট বা ভারতের গম, ভারতের ধান চাষের উপযুক্ত মানে কি কি আর কি উপকরণ, সেখানে তোমরা যখন সবকিছু লিখে মৃত্তিকা, জলবায়ু, অমুক তমুক, বৃষ্টিপাত, আম, চাষি, অমুক তমুক সব লেখার পর যখন তোমরা দেখবে, তখন কিন্তু তোমরা ওই পা বা ধান বলেছে বলে ধান গাছের ছবি এঁকে আসলে হবে না। পাট গাছ বলেছে বলে পাট গাছের ছবি এঁকে আসলেও হবে না। তোমাদেরকে সেখানে কিন্তু সবসময় ভারতের ম্যাপের ছবি আঁকতে হবে, এবং সেখানে কোন জায়গাতে সেইটা খুব মানে সেই জায়গাটা হচ্ছে মানে খুব ভালোভাবে সেখানে চাষটা হচ্ছে। যেমন ধান চাষ আমরা যদি দেখি, সেটা হচ্ছে গাঙ্গেয় উপত্যকা। পাট চাষ দেখি, সেটা ওই পাঞ্জাব হরিয়ানা অঞ্চল। ইক্ষু চাষ আমরা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এই দিকগুলোতে দেখবো। ঠিক আছে। কফি হচ্ছে দক্ষিণ ভারতের কিছু সেপারেট কিছু জায়গাতে। চা চাষ আমরা আসাম, দার্জিলিং এই জায়গাতে দেখবো। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এবং সেই রকম ভাবে একটা ছবি বানিয়ে তাতে কিন্তু লিখে আসতে হবে। ঠিক আছে। তো এইটা ধরে নাও একটা ভারতের ম্যাপ, আমি জাস্ট তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, এবং কিভাবে তোমরা ম্যাপ পয়েন্টিংটা করবে সেটা আমি আজ তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি একটা এখানে চৌকো বক্স করে নিই। আচ্ছা,
তাহলে পর্বত আর পর্বত শ্রেণীর কথা আমি যখন বললাম, ধরো পর্বত বলেছে ধরো কাঞ্চনজঙ্ঘা, তো কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু এরকম ভাবে ডট টট দিতে পারবো না, আমরা তখন এখানে কিন্তু একটা এইভাবে, আমরা জানি যে সিকিমের এখানে কাঞ্চনজঙ্ঘা, তো এখানে আমরা এইভাবে দেব এবং এখানে লিখে দেব, ধরো 1 নম্বর দিয়েছে, 1 নম্বর দিয়ে আমরা লিখে দেবো যে কাঞ্চনজঙ্ঘা পর্বত শ্রেণী। ধরো বললো আরাবল্লী পর্বত শ্রেণী, তখন কিন্তু আমরা এই জায়গাটাতে এইভাবে এইভাবে সুন্দরভাবে এবং এখানে আমরা এরকম 2 নম্বর দিয়ে লিখে দেব যে আরাবল্লী পর্বত শ্রেণী। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার আমরা 3 নম্বর, 3 নম্বরের মধ্যে এই যে মালভূমি, কি হলো কেউ কথা বলছে না কেন? ইন্টারনেট কি নেই? হুম, আচ্ছা, আছে। ওকে, আচ্ছা। মালভূমি, মালভূমির মধ্যে আমরা যখন যদি কখনো যদি ছোট নাগপুর মালভূমি আমরা দেখি, ছোট নাগপুর মালভূমি ধরো এইরকম জায়গাতে অবস্থিত, তো আমরা কিন্তু সবসময় কিন্তু এরকম ভাবে কিন্তু একটা জায়গা করব এবং সেই জায়গাটা করার পর সেই জায়গাটা করে ভরাট করে দিয়ে সেখানে তার উপরে 3 নম্বর এরকম দেব, দিয়ে আমরা লিখবো যে ছোট নাগপুর মালভূমি। মরুভূমি আমরা যদি বলি, তখন মরুভূমি কিন্তু আমরা এইভাবে একটা এইভাবে এই জায়গাটাকে আমরা এই করে দেবো, দিয়ে এখানে এরকম ডট 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 দেবো, ঠিক আছে? মরুভূমিতে আমরা কিন্তু এইরকম ভাবে পুরো ভর্তি করে দেবো না, মরুভূমিতে আমরা সবসময় এইভাবে দেব, দিয়ে এবং এর পরে এখানে আমরা 4 নম্বর দিয়ে লিখে দেব যে ভারতের থর মরুভূমি, বা যেটা লেখা থাকবে প্রশ্নপত্রে। নদী, আমরা যদি এখানে যদি এখন যদি বলে যে উম, এ নর্মদা নদীটা দেখাও, তখন আমরা আমরা কিন্তু সবসময় ভুল করি যে এরকম ভাবে একটা স্ট্রেট লাইন টেনে দিই। অবশ্যই সবসময় কিন্তু এইভাবে, হ্যাঁ, নদী সবসময় এরকম ভাবে যাবে, কিন্তু নদীটাও একটু কিন্তু ফ্লোতে দেখাতে হবে, যে একদম সোজা কখনো নদী কখনো এরম ভাবে যায় না, নদী একটু এঁকে বেঁকে যায়, তাই বলে খুব বেশি আঁকা বাঁকা দেখাবে না, যেটা যেমন হয় হ্যাঁ সেরকম ভাবে দেখাবে। এবং নদীর ফ্লোটা কোন দিকে খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমি একটা তীর চিহ্ন দিয়েছি, তার মানে নদীটা এদিক থেকে এদিকে বয়ে যাচ্ছে। ঠিক নর্মদা নদীও এদিক থেকে এদিকে বয়ে যায়, তাই আমরা এইভাবে দেখিয়ে দেবো এবং এখানে 5 নম্বর দিয়ে লিখে দেবো যে নর্মদা নদী। গিরিপথ, হ্যাঁ ধরো একটা গিরিপথ দিল যে বোমডিংলা, বা দিল নাথুলা, হ্যাঁ জজিলা, জেলেপলা, এরকম বিভিন্ন পাব মানে ইয়ে আছে, তো সেইটা ধরো ধরো এই জায়গাতে আছে, তো আমরা কিন্তু সেখানে কিন্তু কখনো এরকম ভাবে ডট দিয়ে দেবো না, যে বা এরকম একটা পয়েন্ট দিয়ে দেবো না। সবসময় মনে রাখতে হবে যে এরকম চিহ্ন হয়, ঠিক আছে? এবং সেখানে আমরা এরকম ভাবে 6 নম্বর দিয়ে যা উত্তর সেটা লিখে দেবো। তো এই হচ্ছে কথা। হ্রদ, আমাদের খুব হ্রদ আসে এবং হ্রদ তো প্রচুর, মানে প্রচুর মানে কি, মানে মানে প্রত্যেকবার একটা না একটা হ্রদ আসে। একটা হচ্ছে এখানে হয় হচ্ছে এই যে অষ্টমুদি হ্রদ নয় ভেম্বানাথ নাকি এটা হ্রদ আছে সেটা, এখানে একটা পুলিকট বলে একটা হ্রদ আছে, চিল্কা হ্রদ আছে এখানে, ঠিক আছে? আর কোলেরুর হ্রদ আছে এরকম জায়গাতে। আর এখানে এখানে ডাল লেক আর উলার লেক আছে, এই এই কটাই। এবং প্রত্যেকটাতে এরকম দিয়ে আমাদেরকে কিন্তু এরকম ভাবে এই যে যেটা আমি এখানে করেছি দেখতেই পাচ্ছ, এই জিনিসটা কিন্তু আমাদেরকে করে দিতে হবে। দেওয়ার পর তবে গিয়ে তোমাদের ওখানে লিখতে হবে যে 7 নম্বর হোক বা যত নম্বর আছে ওখানে নাম্বার দিয়ে যে এইটা হচ্ছে এইটা। বোঝা গেল? কোনো ধরো উৎপাদক অঞ্চল বলেছে, উৎপাদক অঞ্চল বলতে ধরো বলেছে যে চা চাষের উৎপাদক অঞ্চলগুলি দেখাও, তো সেখানে আমরা নিশ্চয়ই কোনো জায়গায় এরকম ভাবে দেখিয়ে দেবো না যে এই দেখো এইটা হচ্ছে চা চাষ, না ওরকম ভাবে আমরা করবো না। ধরো আমরা দেখছি যে আসামের এখানে চা চাষ হয়, দেখালাম এরকম জায়গা, দিয়ে আমরা জানি যে দার্জিলিং এর এখানে হয়, তো এইভাবে দেখিয়ে এই জায়গাতে এবার তোমরা এখানে হ্যাচিংও করতে পারো, এরকম ভাবে হ্যাচিং হ্যাচিং দিয়েও জিনিসটাকে নিয়ে যেতে পারো, সমস্যা নেই। এভাবে তোমরা হ্যাচিং নিয়ে যেতে পারো, ঠিক আছে? এভাবে নিয়ে গিয়ে এবার এখানে 8 নম্বর দিয়ে তোমরা জিনিসটা করে দিতে পারবে। হলো? আচ্ছা, এরপর বিভিন্ন কৃষির ক্ষেত্রে কৃষি গবেষণা কেন্দ্র থাকে, হ্যাঁ, ধান গবেষণা কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, হ্যাঁ এগুলো খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে যে পাট গবেষণা কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র, ইক্কো গবেষণা কেন্দ্র, মৃত্তিকা গবেষণা কেন্দ্র, অরণ্য গবেষণা কেন্দ্র, এই কেন্দ্রগুলো কিন্তু তোমরা এরকম ভাবে এই চিহ্নের মাধ্যমে মানে একটা একটা গোল করে সেটাকে পুরো ভরাট করে দিলে এইভাবে তোমরা দেখাতে পারো।
কিন্তু শহরকে তোমরা সবসময় একটা গোল এরকম ভাবে ভরাট করে তার চারপাশে একটা এরকম দেবে, সেটা হচ্ছে শহরের কেন্দ্র। কেন্দ্র তোমরা এরকম চৌকো ভাবে দেখাতে পারো। এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এটাকে এইভাবে দেখা যাবে, কিন্তু তোমরা চেষ্টা করবে এই তিন রকমের মধ্যে থেকেই করার। হ্যাঁ, যদি একবার যদি কোনো কেন্দ্র এসে যায় তাহলে শহরটা একরকম ভাবে দেখা হবে। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এক ধরনের মানে কি বলবো, আহ এই যে আহ এগুলো চিহ্নগুলো দ্বিতীয়বার যেন রিপিট না হয়। সবসময় দেখবে পর্বত একবারই আসে, পর্বত শ্রেণী একবারই আসে, মালভূমি অথবা মরুভূমি একবারই আসে, নদী একটাই থাকে, হ্রদ একটাই থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যাতে এই জিনিসটা রিপিট না হয়, রিপিট যেন কোনো কিছু না হয়। হলো শিল্প থাকলে তোমরা এইভাবে একটা সুন্দর করে বক্স করে তার মাথায় এরকম ভাবে তিনটে শিং দিয়ে, ঠিক আছে, এটা তোমরা বানিয়ে দিতে পারো। এখান থেকে একটা এরকম ভাবে করে দিতে পারো। এটা হচ্ছে তোমার তার নিচে লিখে দিলে যে এটা হচ্ছে দুর্গাপুর বা টিস্কো, জামশেদপুর লিখে দিলে শিল্প। জাহাজ কেন্দ্রগুলো সবসময় উপকূলবর্তী অঞ্চলে হয়, এরা জাহাজ এঁকে দিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ম্যাপ পয়েন্টিং এর বিষয়। এবং একটা প্রপার ভালো নাম্বার পাওয়া ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে, ধরো এখানে যেমন দিয়েছে এই যে মেঘালয়, মেঘালয়টা কোথায়, আমরা কি মেঘালয় মালভূমি, মেঘালয় মালভূমিটা কোথায়? মেঘালয় মালভূমিটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেঘালয় মালভূমি, সবুজ করে দিলাম। মালভূমি আমরা কি করেছিলাম, মালভূমি হচ্ছে আমরা ভরাট করে দিয়েছিলাম। এই যে এখানে আমরা লিখে দেবো 1 নম্বর দিয়ে মেঘালয় মালভূমি। তারপর 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে হচ্ছে মালাবার উপকূল। মালাবার উপকূল কোনটা? মালাবার উপকূল এইটা, এই যে কেরালার যে মালাবার উপকূল এইটা। এইটাকে আমরা এরকম ভাবে হ্যাচিং করে দেবো। উপকূল মানে একটা কিন্তু তোমার জোনের কথা বলা হয়েছে, একটা 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 অঞ্চলের কথা বলা হয়েছে। তো এরকম ভাবে করে দেবো। তারপরে দেখো কি বলেছে যে নর্মদা নদী, দেখো অটোমেটিক্যালি আমি অলরেডি নর্মদা নদী করে দিয়েছি 3 নম্বরে। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বরে আছে হচ্ছে তোমার হচ্ছে শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। শীতকালে বৃষ্টিপাত কোথায় হয়? শীতকালে বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে, মানে এই জায়গাটাতে। এইবার এখানে একটা উপকূল আমরা করেছি, এখানে আবার একটা উপকূল চলে আসছে, কিন্তু এখানে কিন্তু উপকূলের কথা ডিরেক্টলি বলা হয়েছে যে মালাবার উপকূল। এখানে বলেছে শীতকালে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তাহলে এখানে আমরা নিশ্চয়ই একটা অন্য রকমের কিছু করব। হয়তো এরকম ভাবে দিয়ে, ধরো আমি জাস্ট এই জায়গাটাকে একটু বড় করে দেখাচ্ছি, ধরো এরকম আছে। তো এখানে আমরা এরকম পয়েন্ট 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 করে এটা করে দেবো। ঠিক আছে, এরকম ভাবে দেখিয়ে দিলাম, সমস্যা হবে না। তারপরে দেখো লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, দেখো আবার দেখো লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল কোথায় থাকে? যেখানে লবণ আছে, মানে এরকম ভাবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে। ঠিক আছে, এখানে ওভারল্যাপিং হবে, ওভারল্যাপিং হলে কোনো সমস্যা নেই। এইভাবে লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চলটা তোমরা দেখালে, দেখিয়ে এখানে তোমরা চাইলে হচ্ছে কোনো হ্যাচিং দিয়ে দিলে, বা মানে একরকম যেন না হয়। হ্যাঁ, এখানে কোনো এরকম ক্রস দেখাতে পারো। হ্যাচিং এর বিভিন্ন আছে, একটা একটা হচ্ছে এরম ভাবে মানে ডায়াগোনাল হ্যাচিং, একটা হচ্ছে এরকম পুরো সমান হ্যাচিং। ঠিক আছে, যেটা তোমাদের মন চায়। ডট দিতে পারো, যে কোনো একটা কিছু দিতে পারো, সমস্যা নেই। তারপরে দেখো এই যে কেন্দ্রীয় বনভূমি বা মানে বা অরণ্য গবেষণা কেন্দ্র, যেটা কোথায় আছে? এটা আছে হচ্ছে তোমার দেরাদুনে। এই যে দেরাদুনটা তোমরা এরকম ভাবে দেখিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, যে পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, দেখো আমি চা উৎপাদক অঞ্চল অলরেডি দিয়ে দিয়েছি, এই যে চা উৎপাদক অঞ্চল। তারপর দেখো উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায়? না গুড়গাঁওতে আছে। এই গুড়গাঁও এখানে দিল্লির উপরে। হ্যাঁ, এখানে দেখিয়ে দেয়। পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর, বন্দর এখানে হ্যাঁ, বন্দর, বন্দরটা কোথায়? এখানে বিশাখাপত্তনম বন্দর। ঠিক আছে, এইভাবে এগুলো জেনে রাখতে হবে। এখানে কিন্তু তোমাদের কিন্তু দুটো লেয়ারে কোশ্চেন করেছে। একটা তোমাকে জানতে হবে যে পূর্ব ভারতের মানে পূর্ব ভারতের মানে উপকূলের পূর্ব উপকূলের হচ্ছে মানে কোন বন্দরটা স্বাভাবিক বন্দর, সেটা হচ্ছে বিশাখাপত্তনম, এবং বিশাখাপত্তনমটা কোথায় অবস্থিত সেটা। স্বাভাবিক বন্দর মানে কি সেটাও তোমাদের জেনে রাখতে হবে, যেখানে কিনা বন্দর তৈরি করার জন্য আলাদা করে সেই ড্রেন কেটে বা সুন্দর করে ড্রেজিং করে তৈরি করতে হয়নি। অটোমেটিক্যালি জায়গাটা খুব সুটেবল ফর দা পোর্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে।
আচ্ছা, বেঙ্গালুরু কোথায় অবস্থিত? বেঙ্গালুরু এই যে এরকম মাঝামাঝি এরকম জায়গায় একটা অবস্থিত, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। এইগুলো করে খুব ভালো করে, যে কথাটা এই মুহূর্তে বলছি ভালো করে কান খুলে শোনো। যেখানে যেখানে যেটা করবে সেখানে এক 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 তো এখানে এরম ভাবে লিখবেই যে 1 নম্বর হচ্ছে এখানে এইটা, 4 নম্বর এখানে এইটা, 3 নম্বর এখানে এইটা। এবং একটা এই জায়গাতে একটা ছক করবে, সূচক বা ইন্ডেক্স, এবং সেখানে একটা বক্স করবে। করার পর ছোট ছোট করে 1 নম্বর দিয়ে লিখলে, ধরো ছিল কাঞ্চনজঙ্ঘা, মনে করো কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘাটাকে তুমি কিভাবে দেখিয়েছো? তুমি এরম ভাবে বক্সের মধ্যে সেই যে এইভাবে দেখিয়েছি সেটা করে দিলে। ধরো 2 নম্বর ছিল হচ্ছে আরাবল্লী। আরাবল্লীতে তুমি কিভাবে দেখিয়েছো? আরাবল্লীটা তুমি এইভাবে দেখিয়েছো, এই 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 চিহ্নের মাধ্যমে দেখিয়েছো। তারপর ধরো 3 নম্বরে ছিল হচ্ছে ধরো কি বলবো, মরুভূমি। মরুভূমি, ধরো থর মরুভূমি ছিল। থর মরুভূমিটা তুমি কিভাবে দেখিয়েছো? এভাবে এভাবে চৌকো করে তার মধ্যে এরকম ভাবে এটা দেখিয়ে দিলে। আমি ছোট করে এবং মানে সুন্দর করে ছোট করে করার জন্য কেন বলছি, তার কারণ জায়গাটা খুব ছোট থাকে, ওর মধ্যে 10টা লেখা খুব সমস্যা, ওই জন্য একটু ছোট ছোট করে লিখতে বলবি। আর এই অবশ্যই যেন প্রত্যেকটা প্রথমে একটা বক্সের মধ্যে জিনিসটা হবে, উপরে সূচক লেখা থাকবে বা নির্দেশিকা বা ইংরেজিতে ইন্ডেক্স, তোমরা যেটা মন চায় তোমরা লিখতে পারো, উপরে লেখা থাকবে এবং এইভাবে লিস্ট করা থাকবে। কারোর কোনো বোঝায় কোনো সমস্যা হয়েছে যে যা আজকে আমি বোঝালাম? হ্যালো? 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 হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আজকে যেটা বোঝালাম সেটা কি কোনো সমস্যা হয়েছে? না। আচ্ছা, তাহলে আমি যেটা যেভাবে বোঝালাম সেভাবে করতে পারবি জিনিসপত্রগুলো সবকিছু? আমি ম্যাপ পয়েন্টিং এ তোদেরকে ম্যাপ হ্যাঁ। পয়েন্টিং এর একটা পিডিএফ দিয়ে দেবো, তোরা সেটা দেখে নিস, তার মধ্যে থেকেই আসবে। প্লাস যেভাবে ম্যাপ পয়েন্টিং করতে বলেছে ওইভাবে আমি ম্যাপও দিয়ে দেবো, তোরা ম্যাপটা করে আমাকে কিন্তু দেখাবি। কারণ ম্যাপ পয়েন্টিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে আমি ম্যাপ পয়েন্টিংটা খুব সুন্দরভাবে তোদের বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। আশা করবো তোরা এই জিনিসটা কন্টিনিউ রাখবি এবং যেটুকু আমি কাজ দিয়েছি সেটাও তোরা কমপ্লিট করবি। ঠিক আছে? চল তাহলে আজকে আমি গেলাম। আবার পরে আমি কবে ক্লাস নেব, আমি প্রত্যেক রবিবারে এই সময় ক্লাস নেব সন্ধ্যেবেলা করে। কিন্তু এর মধ্যে যদি কোনো ক্লাস নেই আমি বলে দেবো। কিন্তু অবশ্যই তোরা কিন্তু প্রত্যেকটা যার যা কাজ দিয়েছি, হ্যাঁ, সেই কাজগুলো কিন্তু অবশ্যই করে নিবি। আর আমি আজকে যেটা করালাম এটা আমি রেকর্ড করে নিয়েছি। এই রেকর্ডিংসটাও আমি তোদেরকে শেয়ার করে দেবো, তোরা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারবি। ওখানে কিন্তু মানে তাহলে তোরা আর একবার যদি ধর পরীক্ষার আগে হোক বা এর মাঝখানে কখনো যদি মনে হয় যে দাদা আগের দিনকে যেটা পড়িয়েছিল প্রথম দিন কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় সেটা একবার দেখে নেব, সেটাও তোরা পরীক্ষার আগে আরেকবার যাতে দেখে নিতে পারিস সেই সুবিধাও আমি তোদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? চল তাহলে, টাটা, ভালো করে পড়াশুনো কর, ভালো রেজাল্ট হোক। চলো।